শুভেচ্ছা নেবেন। ব্যাপারটা হয়তো কাকতালীয়। গতকাল রাতেই আমি ঠিক করেছিলাম যে আজকে আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা এপিসোড করব। এই এপিসোডটা করতে চেয়েছিলাম মূলত এই যে তিনি গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে টিপ সইটি দিয়েছিলেন সেটি নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল, যে অচেতন অবস্থায় তিনি কি টিপ সইটি দিয়েছিলেন নাকি তিনি তার সচেতন ছিলেন কিনা এই বিষয়টা নিয়ে। যাই হোক, সেই বিষয়টি আজ আর প্রাসঙ্গিক নেই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। তিনি আজ সকাল 6টায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জাগতিক সব হিসেব নিকেশের ঊর্ধ্বে তিনি, কিন্তু আমি ভাবিনি যে আজকে তার মৃত্যু নিয়ে আমি আপনাদের সামনে কথা বলব। যে কোনো মৃত্যুই কষ্টের। আমরা যারা 80-র দশকে রাজনীতি করেছি, 80, 90, 00 দশক বা তার পরবর্তী দশক, প্রায় 4.5 দশকের এই রাজনৈতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো যে অধ্যায়, তার একটি শেখ হাসিনা আর একটি বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়ার একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই 4.5 দশকের রাজনীতি নিয়ে যখন লেখা হবে, সেই ইতিহাসে জ্বলজ্বল করবে বেগম খালেদা জিয়ার নাম। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আজকেও কথা হচ্ছে। বলা হচ্ছে তিনি আগেই মারা গেছেন, আজকে ডিক্লেয়ার করেছেন। আরো আগে বলা হচ্ছিল, 16ই ডিসেম্বরের আগে বলা হচ্ছিল যে তাকে 16ই ডিসেম্বর ডিক্লেয়ার করা হবে, যাতে বিজয় দিবসকে ম্লান করা যায়। এই যে আলোচনাগুলো, এই অনুমানগুলো, এগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে এগুলো মানসিক সুস্থতার পরিচায়ক না। 16ই ডিসেম্বর যে কেউ মারা যেতেই পারে, কিন্তু একদম প্ল্যান করে একটা লোককে 16ই ডিসেম্বর মারা হবে, এই আইডিয়াটা কার মাথা থেকে কিভাবে আসে আমি জানি না। এবং আমি চিকিৎসক হিসেবে এই জায়গাটা একটু কথা বলি, যেহেতু চিকিৎসক সেহেতু আমার লাগে। যখন আপনারা বলেন যে খালেদা জিয়া আগেই মারা গিয়েছিল, তাকে আইসিইউতে রেখে দিচ্ছে, ডিক্লেয়ার করে নাই, এখন ডিক্লেয়ার করছেন, রাজনীতির নানান হিসাব টিসাব দিয়ে বলেন যে এই কারণে তাকে আজকে ডিক্লেয়ার করেছে, তিনি আগে মারা গেছে। এটি সত্যি নয়। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা বোধহয় ইচ্ছে মতো যতদিন ইচ্ছে একজন মৃত মানুষকে ভেন্টিলেটরে বা আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রেখে দিতে পারি। এটা ঠিক না। মৃত মানুষকে লাইফ সাপোর্টে বেশিক্ষণ রাখা যায় না। খালেদা জিয়া আজকে ভোর 6টায় ঢাকার সময় মারা গেছে। তিনি আগেও মারা যাননি, তবে হ্যাঁ, গত কয়েকদিন ধরে তার অবস্থাটার অবনতি ঘটছিল এবং প্রায় 10 দিন আগে তার ট্র্যাকিওস্টমি করা হয়েছিল। ট্র্যাকিওস্টমি করে তিনি যেন আরো কিছুদিন এই সাপোর্টে বেঁচে থাকেন, এই চেষ্টাটা ডাক্তাররা করেছে। এবং খালেদা জিয়ার জন্য যে মেডিকেল টিমটা করা হয়েছিল 24 সদস্যের বা আরো বেশি, এত বড় এবং এত স্পেশালাইজড লোকজন নিয়ে একটা মেডিকেল টিম করা, এটা কিন্তু সারা পৃথিবীতে খুব রেয়ার। বাট ডাক্তার জাহিদ সেই কাজটা করেছেন। জাহিদ ভাই সেইটা তিনি চেষ্টা করেছেন। বাট টু বি অনেস্ট, ম্যাডাম জিয়ার অবস্থা আসলেই খুব খারাপ ছিল এবং তিনি আজকে ভোরে মারা গেছেন। তো এই জায়গাটা আমার দোহাই লাগে, যারা বলেন আগে মারা গেছে, ডিক্লেয়ার করেননি, প্লিজ এই কথাটা বললে না পুরো স্বাস্থ্য ব্যবস্থা, ডাক্তারদের উপর আস্থা, এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়। বেগম জিয়া আমাদের সময়ে জাতীয় নেত্রী ছিলেন। তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুটো রাজনৈতিক ধারার নেতৃত্ব দিতেন। রাজনৈতিক কারণে আমি কখনোই তার অনুসারী ছিলাম না, তার কট্টর সমালোচকও ছিলাম। কিন্তু আজকে
যে খালেদা জিয়া মারা গেছেন, তিনি একজন মা। আজকে তারেক রহমান মা হারালেন। আমাদের যাদের মা নেই, আমরা বুঝি যে পৃথিবীতে মা কি, কেমন। মায়ের মৃত্যু পৃথিবীতে যতগুলো শোক আছে তার মধ্যে মনে হয় অন্যতম গভীর শোক। এর চাইতে খুব বেশি গভীরতর শোক আমার জানা নেই। তারেক রহমান আজকে মাতৃহারা হলেন, তার প্রতিও সমবেদনা। বেগম খালেদা জিয়ার একটা বিশাল অনুসারী রয়েছে দেশে, তাদের প্রতিও সমবেদনা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। রাজনৈতিক বিরোধিতা ছিল, এটা অস্বাভাবিক কিছু নয়, তবে কিছু কষ্টও ছিল। যেমন ওনার একাধিক জন্মদিন ছিল, তবে সবচেয়ে নিষ্ঠুর ছিল উনি 15ই আগস্ট হঠাৎ করে জন্মদিন পালন করা শুরু করলেন। যে দিনটি বাঙালি জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, বাঙালি যে দিনটিতে শোক পালন করে, সেই দিনটিতে জন্মদিনের মতো একটা উৎসব, তাও আবার ভুয়া জন্মদিন, এটি তাকে দিয়ে যারা করিয়েছিলেন তারা তার প্রতি খুব জাস্টিস করেননি, এবং এটি আমাদের ভীষণ কষ্ট দিয়েছে। আমাদের আরো অনেক কষ্ট দিয়েছে 21শে আগস্টের গ্রেনেড হত্যা চেষ্টা, যেখানে সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিজেই গ্রেনেড নিয়ে গিয়েছে, অথচ যে হত্যা পরিকল্পনাটা তার ছেলে এবং তার সাথে আরো কয়েকজন মিলে করেছে। এই নিষ্ঠুরতাগুলো মেনে নিতে পারি না। এই যে 17ই নভেম্বর অবৈধ আইসিটির যে একটা অবৈধ রায় দিল, যে রায় শেখ হাসিনার কে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই রায় শুনে তিনি সন্তোষ প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলেছিলেন। এটি তার কাছে আমরা প্রত্যাশা করিনি। তিনি তো দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের নেত্রী হয়েছিলেন, তিনি তো জাতীয় নেত্রী। আমি পছন্দ করি বা না করি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আজকে খালেদা জিয়া যখন অসুস্থ হলেন 23শে নভেম্বর, শেখ হাসিনা কিন্তু বিবৃতি দিয়ে তার আরোগ্য কামনা করেছে। ইভেন আজকে যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন, এবং সেই বিবৃতির ভাষাটি একটু পড়ে দেখবেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের নেত্রী, দীর্ঘদিনের গণতন্ত্রের নেত্রী, এবং আমরা তো দেখেছি তাদের ব্যক্তিগত সম্পর্ক তো খুব ভালো ছিল। বঙ্গবন্ধুর 32 নম্বরে জিয়া গিয়েছেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে গিয়েছেন। পরবর্তীতে দুই নেত্রী যখন জাতীয় নেত্রী, তখন তাদের মিটিং হয়েছে, মহাখালীর বাসায় খালেদা জিয়া গিয়েছেন, তারেকের বিয়েতে শেখ হাসিনা গিয়েছেন। তাদের তো একটা সম্পর্ক ছিল। কিন্তু ওই যে 2004 সালের 21শে আগস্ট আমাদের রাজনীতিতে একটা এত বিভাজন টেনে দিয়েছিল, এত ক্ষত বিক্ষত করেছিল ইন্টার পার্টি রিলেশনশিপ। তারপরেও আজকে মৃত্যুর দিনে তার জন্য দোয়া করি। আজকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে নসিব করেন, সেটিও করি। আজকে দেখলাম একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি আবার বলেছেন যে আওয়ামী লীগের কারণে নাকি খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। মানে এই যে খালেদা জিয়া দীর্ঘ ক্রনিক ইলনেস গুলোতে ভুগছিলেন, এর জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছে। আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি, এটি আপনাদের জানার কথা না। তখন করোনার কাল, খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি, তিনি তখন বন্দী, আদালতে শাস্তি পেয়ে তিনি তখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির একটা কেবিনে থাকেন। সেই সময় করোনার সময় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি ভিসি ছিলেন প্রফেসর কনককান্তি বড়ুয়া। তো আমি তো করোনার সময় খুব অ্যাক্টিভ ছিলাম, আপনারা যদি মনে করতে পারেন। তো কনককান্তি বড়ুয়ার সাথে আমার কথা হচ্ছে, তো দাদা আমাকে বলতেছে যে মিল্টন, করোনা তখন কেবল আসছে, এখন
ম্যাডাম খালেদা জিয়া তো এখানে আছে, যদি ম্যাডামের করোনা হয়ে যায়, কারণ হাসপাতাল তো খুব সেন্সিটিভ জায়গা, তাহলে তো সরকারের জন্য খুব বিব্রতকর হবে। এবং তিনি সরকারকে জানালেন যে ম্যাডাম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হোক, এবং তারপরেই কিন্তু তাকে গুলশানে ফিরোজায় ট্রান্সফার করা হয়। এবং আমি সব সময় দেখেছি সরকারের পক্ষ থেকে একটা কঠোর নির্দেশনা ছিল যে বেগম খালেদা জিয়ার হেলথের বিষয়ে যেন কারো গাফিলতি না থাকে। কারাবন্দী হয়ে তিনি এভার কেয়ারে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন, তার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার এনে প্রসিজার করেছেন। অথচ শুধু আসিফ নজরুল না, এরকম অনেকেই আছেন খুব দায়িত্বহীনতার সাথে বলে ফেলেন। আমি আরো একটা কথা বলি, শেষ করব। খালেদা জিয়ার মৃত্যুতে আমার আরো একটা কষ্ট আছে, এটা আমি আগেও বলেছি এবং স্বীকার করছি, জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহর হাতে। তারপরেও বলি যে আমরা সতর্ক থেকে অনেক কিছু প্রিভেন্ট করতে পারি, এই প্রিভেনশনের ক্যাপাসিটিটা আমাদের আছে। 21শে নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে পাবলিকলি ইন্টারাকশন করার সুযোগ দেওয়া হলো, তার সাথে কত মানুষ কথা বলল, অথচ তিনি কিন্তু তখন শারীরিকভাবে যথেষ্ট কন্ট্রোল করে চলেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। এত কিছু জানার পরে ওনাকে এরকম একটা পাবলিক প্লেসে নিয়ে সবার সাথে কথা বলা, হেসে হেসে ছবি তোলা, কারো একজনের কাছ থেকে তিনি একটা ইনফেকশন পেয়েছেন বলে আমার ধারণা, এবং পরবর্তীতে তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল, যেটা এই বয়সে হলে আর রোগীরা খুব কমই বাঁচে। আসিফ নজরুল, ইউ শুড কনসাল্ট উইথ ডক্টরস। এবং এই যে 21শে নভেম্বর থেকে পরবর্তীতে সংক্রমিত হলেন, তারপরে হাসপাতালে গেলেন, তারপরে ক্রমাগত তিনি অসুস্থ হলেন, তার অবস্থা আরো খারাপ হলো। এবং এভার কেয়ার হাসপাতালের একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমি পেতাম, যে কারণে যতবার আপনারা বলেছেন উনি মারা গেছেন, আমি বলেছি না, মরে। আজকে যখন ডাক্তাররা বলেছেন তিনি আজকেই মারা গেছে। যাই হোক, আজকের এই মৃত্যুর দিনে আবারও শোক প্রকাশ করছি ম্যাডামের ছেলের প্রতি। ম্যাডামের ছেলের বউ ডাক্তার জুবায়েদা আমার ঢাকা মেডিকেল কলেজে 1 বছরের জুনিয়র ছিলেন, খুব লক্ষ্মী একটা মেয়ে ছিলেন, এবং ব্যক্তিগতভাবে কিছু ঋণও আছে। সবার প্রতি সমবেদনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় সুদী, প্রীতি ও শুভেচ্ছা। গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম যে মুক্তিযোদ্ধারা কেন রাজাকার। সাম্প্রতিক সময়ে 2 জন বড় মুক্তিযোদ্ধা, একজন অলি আহমদ বীর বিক্রম, আরেকজন মেজর আক্তার, এই 2 জনই বিএনপি করানোর রাজনীতি ছিল। পরবর্তীতে আক্তারুজ্জামান 5 বার বহিষ্কৃত হয়েছে এবং অলি আহমদ নিজে দল ছেড়ে নতুন একটি দল করে বিএনপির সাথে ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময় বিএনপির সাথে তার হিসেবে বনেনি, তাই তিনি জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে, নির্বাচনী জোট, সেই জোটে অংশগ্রহণ করেছেন। এখন তিনি তো জোটে অংশগ্রহণ করেছেন, আরেকজন আক্তারুজ্জামান সরাসরি জামায়াতের প্রাথমিক সদস্য হিসেবে। এখন বিষয়টা হচ্ছে মুক্তিযোদ্ধারা যারা 1971 সালে যাদেরকে পরাজিত করেছে, আপনারা যদি মুক্তিযুদ্ধের সারেন্ডার ডেটটা দেখেন, ওখানে বলা আছে যে পাকিস্তান বাহিনীর তার অবজুলারি ফোর্স, অর্থাৎ তার সহযোগী যে শক্তি সিভিলিয়ান আছে, তাদের মধ্যে নাম লেখা আছে যাদের, তারা হলো মুসলিম লীগ, নেজামে ইসলামী, জামাতে ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস এবং শান্তি। এই 7টি নাম সুনির্দিষ্টভাবে আপনি সারেন্ডার ডিটটিতে স্বাক্ষর করা আছে। দেখেন, নিজামী এই 7টি ফোর্সের পক্ষ থেকে নিয়াজি এই 7টি ফোর্সের পক্ষ থেকে দস্তখত করে বাঙালির কাছে, ভারতীয়র কাছে, যৌথ বাহিনীর কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে। 93,000 সৈনিক নিয়ে ঢাকার সরওয়ার্দী উদ্যানে
এখন সেই বিজিত সৈনিক যারা মুক্তিযুদ্ধে এই পরাজিতদেরকে পরাজিত করেছিল, এই জামাতের দোসরদেরকে পরাজিত করেছিল, ৫৩ বছর পর আজকে তারা জামাত। এর কারণ দেশ বদলাতে চায় তারা, দেশ বদলে শুধুমাত্র একটি সিট করতে হবে। এখন আমি বলেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে দুই শ্রেণীর মুক্তিযুদ্ধ। এক শ্রেণীর ছিলেন পাকিস্তান আর্মি, পুলিশ বা থেকে বর্ডার সিকিউরিটি গার্ড থেকে যারা পাকিস্তান থেকে এসে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয়েন করেছে। আরেকটি পক্ষ ছিল বাংলাদেশের রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ অথবা সাধারণ মানুষ এই রাজনৈতিক কর্মীদের অধীনে গিয়ে মুক্তিযুদ্ধ অংশ। এই দুইটি গ্রুপের অর্থাৎ সিভিলিয়ান মুক্তিযোদ্ধা আর আর্মি মুক্তিযোদ্ধা, এই দুটার মধ্যে একটা ক্ল্যাশ কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ। আমি কালকে একটি বইয়ের নাম বলেছিলাম, ভেতরে বাহিরে একাত্ম। সেটি আমাদের মুক্তিযুদ্ধের উপকমান্ডার যিনি ছিলেন, প্রধান ছিলেন এমএজি ওসমানী, আর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বিমান বাহিনীর প্রধান যিনি একে আবুল বাশার। সে আবুল বাশার খন্দকার আরো একটি কথা বলা হয়, তিনি একদিন জিজ্ঞাসা করলেন এমএজি ওসমানীকে, আপনি কি জানেন এই মুজিব বাহিনীর যারা যোদ্ধা তারা আমাদের সাথে যতটা না যোগাযোগ রাখে, ভারতের সেনাবাহিনী এবং ভারতীয় সরকারের সাথে তাদের যোগাযোগ রাখছে, এর কারণ কি? তো এর ফলে এমএজি ওসমানী তাকে উত্তর দিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই, অর্থাৎ যখন 70 নির্বাচনের পর যখন ক্ষমতা থেকে গড়িমসি করছে, তখন একটি দেশ করার চিন্তা ভাবনা কিন্তু তখনই বঙ্গবন্ধুর মাথায়, তখন তিনি ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে পূর্ব আলোচনা করে রেখেছেন। যদি আমাদেরকে যুদ্ধ দিতে হয় তাহলে যুদ্ধটা কিভাবে হবে, কারা করবে এবং ভারত কিভাবে সহায়তা করবে। এবং একটি ইন্টারেস্টিং ব্যাপার, এই মুক্তিযোদ্ধারা বেশিরভাগ ভারতীয় সেনাবাহিনীর কাছে, পরবর্তীতে অনেকে এই বাংলাদেশি সেনাবাহিনীর কাছে, কিন্তু মুজিব বাহিনীর একটা বিশাল অংশ ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে ট্রেনিং করেছেন। এই সেনাবাহিনীদের কাছে অস্ত্র আসার আগেই মুজিব বাহিনীর কাছে। এই যে আন্তঃদ্বন্দ্ব, এর মূল কারণটা ছিল যে যারা লং টাইম 23 বছর সংগ্রাম করেছে। আমি যেটা বলেছি যে 52 সালের ভাষা আন্দোলন থেকে 69 গণঅভ্যুত্থান এবং নির্বাচন, যারা আন্দোলন সংগ্রাম করে মাঠে ছিল, তাদের সাথে এই ক্ল্যাশটা ছিল পাকিস্তান থেকে ফেরত আসা আর্মি পিডিআর। এর কারণ তাদের কাছে তাদের এটা চাকরি, পাকিস্তানি সেনাবাহিনীতে যারা এসছেন এটা তাদের চাকরি, কেননা তারা সৈনিক, দেশের জন্য অথবা যে কোনো জিনিসের জন্য যুদ্ধ করাই তাদের কাজ। আর্মির বাইরে যারা রেগুলার না, ইরেগুলার মুক্তিযোদ্ধা, তারা তো আসলে কোনোদিন অস্ত্র হাতে দেন, যুদ্ধ করেন, যুদ্ধ করেন। যে সমস্যাটা হচ্ছে স্বাধীনতার পর অনেকেই প্রশ্ন তুলেছেন। এই সিরাজুল আলম খানরা বলছিলেন যে একটা স্বাধীন দেশে একটা স্বাধীন মুক্তিযোদ্ধা সেনাবাহিনী হবে। যদি সেনাবাহিনী যারা পাকিস্তানের শপথ নিয়েছিল, মানে পাকিস্তান আর্মি একাডেমিতে যারা এই শপথ নিয়ে যারা ট্রেনিং নিয়েছিল, তাদের কথা ছিল ভারত বিরোধী চিন্তাভাবনা। অর্থাৎ তাদের মধ্যে, বাংলাদেশের যে আর্মিদের মধ্যে যারা সেনাবাহিনী, তাদের মধ্যে ভারত বিরোধিতা তীব্র। এর মূল কারণ হচ্ছে তারা যখন তাদের কি বলে যখন ট্রেনিং নিতে যায়, তখন তাদেরকে মগজে মননে ভারত বিরোধিতাটাকে একদম সেট করে দেওয়া হয়েছে। যুদ্ধ করেছে, ভারতে গিয়েছে, ভারতের অন্ন বস্ত্র বা সবাই খেয়েছে, খেয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, কিন্তু ভারত বিরোধিতাটা ওই পাকিস্তান আমলের মস্তিষ্ক, যার কারণে এই মাইন্ডসেট এখনো দেখবেন। এই আমি যার কথা বললাম অলি আহমেদ, গত আপনি জানেন 2001 সালে যে বিএনপি জোটকে বলেছিল যে জামাতকে যদি জোটে নেওয়া হয় তাহলে এবং জামাতের বিরুদ্ধে তার জিহাদ। কেন? কারণ তারা স্বাধীনতা বিরোধী। এখন আজকে এসে দেখেন সুবিধার জন্য ঠিকই কিন্তু আমাদের দলাপীরের পাশে বসে তিনি এখন তার শিষ্যত্ব গ্রহণ করে, তাহলে আপনি ব্যাপারটা। কিন্তু সুবিধা নেওয়ার ক্ষেত্রে যদি বঙ্গবন্ধুর আমল থেকে, জিয়াউর রহমানের আমলের থেকে, খালেদা জিয়া, এরশাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল থেকে আজকে
মুক্তিযোদ্ধার এই যে বীর বিক্রম, বীর উত্তম নামে যারা যারা ক্ষমতায় এসছেন, মন্ত্রী হয়েছেন, তাদের সংখ্যা যে পরিমাণে আপনি দেখবেন, সাধারণ মানুষ যারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়েছে, সংসার দিয়েছে, তাদের সম্পদ দিয়েছে, তারা কিন্তু বেশিরভাগই কিন্তু অখ্যাত রয়ে গেছে। আমার পরিবারেও আমার বড় মামা, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন সিভিলিয়ান হিসেবে। এই সিভিলিয়ান থেকে মুক্তিযুদ্ধ করে এসছেন, এখনো কিন্তু তিনি কিন্তু অসহায়ের মতো জীবন, কারণ তিনি তো আর্মি বেস থেকে আসেন। আর্মি থেকে যারা তারা নানানভাবে সুযোগ সুবিধা পেয়েছেন এবং নিয়েছেন। সব আর্মির মুক্তিযোদ্ধার একরকম না। কিছু কিছু আর্মি থেকে মুক্তিযুদ্ধে এসছে, তারা এই রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার চাইতে অনেক মহান, অনেক বড় এবং অনেক চিন্তা চেতনা পরিশীল। আমি কিন্তু সবাইকে এক পাল্লায় ভাবছি, আমি এভারেজ বেশিরভাগের ক্ষেত্রে, যার কারণে বাংলাদেশ এই 53 বছর পরেও এই মুক্তিযুদ্ধের পাকিস্তানপন্থী এবং বাংলাদেশপন্থী এই দুইটার মধ্যে একটা তফাৎ দেখেছি। এখন এটা আর কত, আরো 10 বছর, 15 বছর, সর্বোচ্চ 20 বছর। কারণ যে মুক্তিযোদ্ধার বয়স এখন সবচেয়ে কম, যাকে 16 বছরের মুক্তিযোদ্ধা ধরা হয়, তার বয়স এখন 60 বছর। 52 বছরের স্বাধীনতা আর 16 বছরের মুক্তিযোদ্ধা, 60 বছর। তো 60 থেকে যদি আরো 30 ধরেন, তাহলে 90, আরো 30 বছর, 20 বছর, 30 বছর হচ্ছে। এই 20-30 বছর পর তাহলে আপনি আর এই জিনিসটা একটা জিনিস মনে রাখতে হবে, যারা আওয়ামী লীগ, পাকিস্তান বিরোধী আন্দোলন সংগ্রাম করে, যুবলীগ, ছাত্রলীগ অথবা বাম দলীয় যারা এই পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, তাদের চিন্তা করে কোনোভাবেই আমাদের সাথে যাওয়া সম্ভব না। কিন্তু আর্মি থেকে যারা যুদ্ধ করছেন, তাদের অনেক অবলি নাই। দেখেছেন ঢাকা আব্দুল হক কর্নেল, তিনি, আমি ওনার সাথে বেশ কটা এই 23-তে, 22-তে, ইভেন 24-এর আর্লিতে আমি দেখতাম, আমার কাছে অবাক হতাম, একটা বাংলাদেশের নাগরিক না পাকিস্তানের নাগরিক, আমার কাছে এরকম মনে হতো। কিন্তু এখন দেখলাম তিনি জামাতের প্রার্থী হিসেবে ঢাকা 2 থেকে মনোনয়ন পেয়েছেন। তাহলে দেখেন, বাংলাদেশে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে আর্মি এবং সিভিলিয়ান আর্মি বলতে সিভিলিয়ান মুক্তিযোদ্ধা এবং আর্মি মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা পাকিস্তান থেকে এসেছে, তাদের সাথে এই যে পার্থক্যের দেওয়ালটা এবং জিয়াউর রহমান যখন শাসন ক্ষমতা গ্রহণ করেন, তখন এটা কিন্তু সিরিয়ার আকার ধারণ করে। যদি বঙ্গবন্ধু সরকার ক্ষমতায় থাকত, তাহলে মুক্তিযোদ্ধারা যারা সিভিলিয়ান থেকে এসেছে, তারা রিহেবিট করবেন, ওদের পাশাপাশি তারা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, মুক্তিযোদ্ধা নামের এই আর্মি গ্রুপটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মুক্তিযোদ্ধা নামক এই আর্মিরাই, যে আর্মিরা মুক্তিযোদ্ধা হয়ে এসছেন, তারাই জিয়াউর রহমান, এবং এই মুক্তিযোদ্ধারাই যারা পাকিস্তানের সেনাবাহিনী থেকে এসছেন, তারাই খালেদকে সমর্থন করেন। এই মুক্তিযোদ্ধা নামধারী আর্মিরাই আমাদের কর্নেল তাহির, এবং এই মুক্তিযোদ্ধা নামের এই যোদ্ধারাই মেজর জলিলকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। তাহলে এখন আপনারা বোঝেন, সেনাবাহিনী থেকে অর্থাৎ পাকিস্তান ফোর্স থেকে আসা বাহিনী যুদ্ধ পরবর্তী সময়ে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতার জন্য, নিজে কিছু পাওয়ার জন্য যেই পরিমাণে হত্যা, ধ্বংস বাংলাদেশে, যারা মাটি এবং মানুষের কাছ থেকে উঠে যাওয়া রাজনীতি, জেলে, কামার, কুমার, তারা কিন্তু রাজনীতি, সমাজে রাষ্ট্রে এই রকমের কলঙ্কজনক কাজ করে, খুবই সাহায্য করে নাই এমন বলা যাবে না, সুস্থ ভুল ত্রুটি আছে। কিন্তু মোটা দাগে বলতে আপনাকে আমি যেটা বলতাম, জিয়াউর রহমান, কর্নেল তাহের হত্যাকাণ্ড, এরা সবাই পাকিস্তান আর্মি, এয়ারফোর্স এবং নেভি থেকে, পুলিশ থেকে আসা মুক্তিযোদ্ধা। তাহলে দেখেন, আমাদের ভবিষ্যতের যে রাজনীতি, আমাদের ভবিষ্যতের যে চিন্তা, এই চিন্তা চিন্তাকে আমাদের সামনের দিকে নিয়ে আসে, তাহলে বাংলাদেশে এখন কারা থাকবে? 2টি দল তো থাকতে হবে, একটি মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের, আরেকটি তার আদর্শের
এই আদর্শের বিপক্ষে যারা ছিল তারা জিঙ্গুলদম, পাকিস্তান, পাক স্থান তাদের, ওই পাকিস্তানের চিন্তা ভাবনা নিয়ে তারা বাংলাদেশটাকে আফগানিস্তান বানাতে চায়, ইরাক বানাতে চায়, লিবিয়া বানাতে চায়, সিরিয়া বানাতে চায়। এইভাবে যদি বাংলাদেশ সামনে থেকে যায়, যদি আমাদের নতুন প্রজন্মের মগজে মননে